দেখতে দেখতে কেটে গেল 2টি বছর। তবে আমার কাছে এ 2টি বছর 200 বছরের সমান। এ 2টো বছরে প্রতিটা দিনই কাটে ইভানের অপেক্ষায়। উনি চলে যাওয়ার পর আমার এই অবাঞ্ছিত অপেক্ষা আমাকে শক্ত হতে শিখিয়েছে, জীবনে বাঁচতে শিখিয়েছে। আবার এই অপেক্ষাটাই মাঝে মাঝে বিরক্তকর কারণ হয়ে দাঁড়ায়। তীর হয়ে বাঁধতে থাকে সারা শরীরে। তখন অসহনীয় যন্ত্রণা সহ্য করতে হয়। এই অপেক্ষার মধ্যে যেন গভীর ভালোবাসা আছে, তেমনি মাঝে মাঝে বেদনারও ঘন অন্ধকার ঘিরে ধরে, যা অসহ্যকর হয়ে ওঠে। মাঝে মাঝে হাঁপিয়ে উঠি, মনে হয় আমার অপেক্ষা হয়তো বৃথা। কিন্তু দিন শেষে ওনার কথা না ভাবলে আমার চলে না। মনে একটা দুর্বিশ্বাস সাড়া দেয়, উনি অবশ্যই আসবেন। ওনাকে ছাড়া জীবনটা কেমন যেন ছন্নছাড়া হয়ে গেছে। মাঝে মাঝে খুব ইচ্ছে করে ওনাকে দেখতে, জানতে উনি কেমন আছেন। বলতে ইচ্ছে করে, আমি আপনাকে ছাড়া একদম ভালো নেই। আচ্ছা, উনি কি আমায় ভুলে গেছেন? হয়তো গেছেন, অথবা না। যাকে সত্যিকারে ভালোবাসা যায় তাকে তো কোনোদিনও মন থেকে মুছে ফেলা যায় না। যেমনটা আমি পারিনি। ওনার সাথে জড়িয়ে থাকা প্রতিটা জিনিসই, প্রতিটা স্মৃতি যত্নের সাথে তুলে রেখেছি মনের গহীনে। মামা মারা যাওয়ার পরপরই মণিমাকে আমাদের বাড়িতে নিয়ে আসা হয়েছিল। অনেক মানুষের মাঝে থাকায় ধীরে ধীরে মণিমা অনেকটা স্বাভাবিক হয়ে উঠেছেন। তবে ওনার স্বাভাবিকভাবে আড়ালে আজও অনেক অস্বাভাবিকতা লুকিয়ে আছে। প্রতিটা রাতেই ওনার গোংরানোর আওয়াজ সবাই শুনতে পায়। তবু দিনের আলো ফুটতেই ওনাকে জিজ্ঞাসা করার সাহস কারো হয়ে ওঠে না। সেই দিনের পর থেকে ওনার সামনে কেউ ইভানের নাম করেনি। তবে মণিমার মধ্যে আগের থেকে অনেক পরিবর্তন এসেছে। হাসি খুশি, খোশ মেজাজি, মানুষটা গম্ভীরতায় ছেয়ে গেছে। এ 2 বছরে আমার ভাই বোনগুলো হিল্লে হয়ে গেছে। আকিল ভাইয়ের সঙ্গে ঝুমুর আপুর, আয়ু ভাইয়ের সঙ্গে ঝিলিক, ঈশান ভাইয়ের সাথে ঝুমু আপুর একই সঙ্গে বিয়ে হয়ে গেছে। যদিও বিয়েটা কোর্ট ম্যারেজ, কোনো অনুষ্ঠান হয়নি। আর ছোটনের সঙ্গে আবিদ ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে। সবারই চলমান জীবনের মাঝে থমকে দাঁড়িয়ে আছে আমার জীবন। প্রতিটা রাতই হয়েছে অশ্রুসিক্ত। তবে অশ্রুর প্রতিটা ফোঁটাই ঝড়ে রাতের আধারে। দিন হতে তা লুকিয়ে ফেলতে হয় মিথ্যা হাসির মুখোশের আড়ালে। পাছে বাবা মা, মণিমা কষ্ট পায়। যদিও আমার জীবনে নিয়ে কেউ এত মাথা ঘামায় না, তবু মনে হয় জীবনটা শূন্য, ফাঁকা। ইভান চলে যাওয়ার পর প্রায় মাসখানেক পর একদিন ঈশান ভাইয়ের সঙ্গে দেখা। তখন ঝুমি আপুর সাথে বিয়ে হয়নি। ইভানের ক্লোজ ফ্রেন্ড হয় আমি। ওনাকে ইভান ভাইয়ের ব্যাপারে জানতে চাইলে উনি বলেন ওনার জানা নেই ইভান বর্তমান কোথায়। তবে একটা কথা ওনার কাছ থেকে আমি জানতে পারি, ইভান বাড়ি থেকে বেরিয়ে গিয়ে প্রথমে নাকি আজিজের কাছে যায়। ওকে মেরে মেরে আধমরা করার পর গুলি করার আগে নাকি ছোট মামা আজিজকে শ্যুট করে দেয়। নিজের ভাইপোর হাতে রক্তর দাগ না লাগতে দেওয়ার জন্য নাকি উনি ইভানকে শ্যুট করতে দেয়নি, নিজেই শ্যুট করেছেন। ছাদের রেলিংয়ে ওপর রাখা কফির মগটা চুমুক দিলাম। আশেপাশে অন্ধকার ভাবটা কেটে গেছে, সকালের আলো ফুটেছে। রোজ ভোরে নামাজ পড়ে ছাদে দাঁড়িয়ে পুরনো স্মৃতিচারণ করাটা যেন এখন অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। ঝিনুক ছোটনের কণ্ঠে ঘুরে তাকালাম। হাসি হাসি মুখে ছোটন উত্তেজিত কণ্ঠে বলে উঠল, ঝিনুক, ইভান ভাই দেশে এসেছে। ছোটনের অতি অনাকাঙ্ক্ষিত কথাটা শোনা মাত্রই আমার হাত থেকে কফির মগটা পড়ে গেল। মুখ দিয়ে কিছু বের হচ্ছে না, শুধু এতটুকু বললাম, কিভাবে? নিচে ছোট মামা মণিমাকে বলছে। আমি 1 সেকেন্ড দেরি না করে দৌড়ে নিচে চলে আসলাম। নিচে এসে থাম্বাটার কাছে দাঁড়ালাম। সোফায় বসে ছোট মামা মণিমার সঙ্গে কথা বলছেন। বড় ভাই চাই তো, আর আমিও চাই ইভান গদিতে বসুক, আমাদের বিজনেস সামলাক। জনগণকে খুব চাইছে ওর মতো একজন ইয়াং অনেস্ট লিডারকে। আর 2 বছরও
MBBAটা কমপ্লিট করে ফেলেছে। তাই আমি ঠিক করেছি বিজনেসটা এবার ওকে ছেড়ে দেব আর ভোটেও দাঁড় করাবো। মণিমা বেশ কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, ওর যেখানে ইচ্ছে যা করুক, তবে এই বাড়িতে বা ওই বাড়িতে যেন পা না রাখে আর আমাদের জীবনে যেন না আসে, বলে উঠে চলে গেলেন। মণিমা খুব শক্ত মনোভাবের মানুষ, ভাঙবে তবু মচকাবে না। 2 বছর ওনার রাগ জেদ এক চুলো পরিমাণ কমেনি। অলিতে গলিতে প্রচার, গাড়ির ভিড়, পোস্টার ব্যানার, ঠাসাঠাসি দেওয়ালগুলো জানান দিচ্ছে সামনে ভোট, আর কিছুদিন পরই MP ভোট। বড় মামা জায়গায় এবার ইভানের ভোট দাঁড়িয়েছে। চারিদিকে ওনার নাম ডাক, গোটা শহর ওনার বিশাল বড় বড় পোস্টার, মানুষের মুখে মুখে এখন ওনার নাম। বিশেষ করে ইয়াং জেনারেশনেদের। দেশে আসা ওনার কয়েক মাস হয়ে গেছে, কিন্তু আশ্চর্যজনকভাবে ওনার সাথে একদিনও আমার দেখা হয়নি। উনি একবারও এ বাড়িতে আসেনি। আমি 2 বার ওনার মিছিল দেখতে গিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমি যাওয়ার আগে মিছিলে চলে গিয়েছিল। ইভান দেশে ফেরাতে বাড়ির সবাই খুশি। মণিমা অগোচরে সবাই ওনার ব্যাপারে কথা বলে, কিন্তু মণিমার সামনে কেউ কিছু বলতে পারে না। আসলে ওনাকে কেউ আর আঘাত করতে চায় না। সকাল 10টা, স্নান খাওয়া দাওয়া করে একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর কিছুদিন পরই ইউনিভার্সিটিতে MA এক্সটার্ম এক্সাম, তাই মাইগ্রেশন সার্টিফিকেট দিতে হবে। এলাকার মোড় থেকে একটা রিক্সা নিয়ে কলেজে চলে যেতেই দেখলাম কলেজের সামনে রোডে প্রচুর ভিড়। রিক্সা থেকে কিছুটা দূরে নেমে গেটের কাছে যেতেই দেখলাম কলেজের সব ছেলে মেয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে। আমার পাশে দাঁড়ানো একদল মেয়ে কি হ্যান্ডসাম করতে করতে কলেজের ভিতর ঢুকলো। কে এত হ্যান্ডসাম? আর সবাই এত লাইন দিয়ে কাকে বা দেখছিল। ভিড় ঠেলে কিছুটা এগিয়ে যেতে আরও কিছু মেয়ে বলে উঠল, কি দারুণ দেখতে রে, মাশাআল্লাহ, প্রথম দেখে ফিদা। আমি কতদিন আগে বাড়ির ছাদ থেকে দেখলাম আর প্রথম দেখে ক্রাশ খেয়েছি। আর বাবা বলেছে উনি নাকি খুব সৎ, একদম ওনার বাবার মতো, জনগণের জন্য নাকি খুব কাজ করেছেন। আমার মনে হয় এবার উনি জিতবেন। আমি তো আমার ভোট ওনাকেই দেব। আমি ওদের কাছ থেকে গিয়ে বললাম, আচ্ছা শোনো, বলছি এত ভিড় কেন? ওদের মধ্যে থেকে একজন বলে উঠল, আরে কিছুক্ষণ আগে তো আমাদের ফিউচার MP ইভান চৌধুরী মিছিল গেল, তার জন্যই। মুহূর্তে আমার হৃৎপিণ্ডটা খুব জোরে জোরে লাফাতে লাগলো, গলা শুকিয়ে আসলো। তাও কতক্ষণ আগে গেল? এই তো মিনিট 5 আগে। মনটা ভীষণ খারাপ হয়ে গেল। নিজেকে হাজারটা গালি দিতে লাগলাম। আর কিছুক্ষণ আগে আসলে ওনাকে দেখতে পেতাম। গ্রীষ্মের দুপুর, সূর্যের প্রখরে গোটা দুনিয়াটা যেন ঝলসে যাচ্ছে। মাথার উপর সূর্যটা ধপধপ করায় মাথার মগজ খুলছে। কলেজের গেটের সামনে রিকশার অপেক্ষায় দাঁড়িয়ে আছি। অন্যদিন রিকশার লাইন লেগে যায়, আর আজ গরমে ঘেমে নিয়ে একাকার। বিরক্ত অস্বস্তির গরমের মাথায় গরম হয়ে গেছে। মনে হচ্ছে আর কিছুক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকলে মাথা বাস্ট হয়ে যাবে। আর দাঁড়িয়ে না থেকে হাঁটা শুরু করলাম। কিছু দূর এগিয়ে একটা রিকশা পেলাম। এলাকার মোড়ে রিকশা থেকে নেমে হেঁটে কিছু দূর যেতেই থমকে দাঁড়ালাম। কিছুটা দূরে মণিমা দাঁড়িয়ে দেওয়ালে লাগানো ইভানের পোস্টারটা দিকে অপলকহীনভাবে চেয়ে আছে। তারপর নিজে নিজে কী যেন বিড়বিড় করে বললেন, তারপর বাড়ির দিকে চলে গেলেন। মণিমা চলে যেতেই আমি পোস্টারটার সামনে গিয়ে দাঁড়ালাম। ছবিটাকে আলতোভাবে হাতে স্পর্শ করলাম। তারপর কি মনে করে পোস্টারটা দেওয়াল থেকে তুলে নিলাম। রাত্রি 2টো। কয়েকটা নিশাচর পাখি রাতের অন্ধকারে গারত্বে বুক চিরে ডাক দিয়ে উঠে চলছে জানালার এদিকে থেকে ওদিকে। চারিদিকে নিস্তব্ধতাকে ছাপিয়ে সিলিং ফ্যানটা শশা শব্দ ঘুরে চলছে অনবরত।
সেই সঙ্গে আমার চোখ থেকে ঝরা প্রতিটা অশ্রুর ফোঁটা ভিজিয়ে চলছে বালিশের কোণাগুলো। বিছানায় ফেলে রাখা ইভানের ছবিটাতে হাত বুলাতে অনুভূতি এক শীতল বাতাস শরীর জুড়ে বয়ে গেল। বুকের তীব্র ব্যথাটা কয়েক গুণ বেড়ে যেতে লাগলো। কোনো রকম চেপে রাখা চোখে পানিগুলো হুড়মুড় করে বাইরে বেরিয়ে আসলো। আজ 2 বছর 4 মাস 3 দিন শেষ হয়ে গেল। অপেক্ষার এই প্রহর গোনার কি অবসান ঘটবে না? এই বিরহের কি কোনো শেষ নেই? আপনার সাথে কি আমার আর দেখা হবে না? একঘেয়ে এই বিছানাতে বিচ্ছেদের গ্লানি টানতে যে খুব কষ্ট হচ্ছে, আর পারছি না। সেদিন যদি আপনার সাথে এঙ্গেজমেন্টটা হতো তাহলে আজ আমার জীবনটা কত পরিবর্তন হতো, জীবনটা অন্যরকম হতো। আচ্ছা, আপনি কি আমায় ভুলে গেছেন? নিশ্চয়ই গেছেন। এই 4টা মাসে একবারও তো আমার সামনে আসলেন না, একবারও তো আমার খোঁজ বা দেখা করার চেষ্টা করলেন না। কিন্তু এতগুলো বছরে আমি তো 1 সেকেন্ডের জন্য আপনাকে ভুলতে পারিনি। আপনার সাথে কাটানো স্মৃতিগুলো বুকে বেঁধে কোনো দিন হেসেছি, রেগেছি, আবার কোনো দিন চিৎকার করে কেঁদেছি। আমার এই নিঃসঙ্গতা কি কোনো দিন আর ঘুচবে না? আপনি কি কোনো দিন দেখা দিবেন না? নিঃসঙ্গ এই আমি যে আপনাকে ছাড়া বড্ড একা। আজ সোমবার, আজ MA এন্ট্রান্স এক্সাম। সকাল 10টা বাজতেই খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম। রাতে ভালোভাবে ঘুম না হয় মাথাটা বেশ যন্ত্রণা করছে। ডান হাতটা দিয়ে কপাল চেপে ধরে বাইরে তাকালাম। গাড়ি ছুটছে আপন গতিতে। ওয়ান ওয়ে রোড হয়, এই রাস্তা দিয়ে শুধু গাড়ি যাচ্ছে আর ফুটপাতের ওপারে রাস্তা দিয়ে গাড়ি আসছে। হঠাৎ দেখলাম ওপারের রাস্তাটাতে প্রচুর মানুষ লাইন দিয়ে যাচ্ছে। জানালা দিয়ে মাথা বের করে সামনের দিকে তাকালাম। যতদূর চোখ যায় লম্বা লাইন দিয়ে অগণিত মানুষ এগিয়ে চলেছে। এটা মিছিল। মিছিলের কথা মনে আসতেই ভিতরটা ধক ধক করতে লাগলো। মুহূর্তে মনটা উত্তেজনায় ভরে গেল। গাড়ি খুব জোরে চালায়। কিছুক্ষণের মধ্যে মিছিলের সামনে দিকে চলে আসলাম। হঠাৎ সামনের সাদা পাঞ্জাবি পরিহিত মানুষগুলোর দিকে চোখ পড়তেই চমকে উঠলাম। হৃদয়টা এক সময়ের জন্য থমকে দাঁড়ালো। চিরচেনা সেই মুখ, সেই চোখ, সেই দৃষ্টি, কিন্তু শ্বাস পোশাক আলাদা। সারা শরীর শিরশির করে কেঁপে উঠল। সারা দেহ অবশ হয়ে যাচ্ছে। কান দুটো তো ঝাঁপ ধরে গেল। উত্তেজনা, কোনো কথা বলতে পারছি না। গলা দিয়ে কিছু বের হতেই কেমন ঘোঙ্গানোর আওয়াজ শোনাচ্ছে। আজ চুপ থাকলে হবে না, কথা বলতে হবে। সমস্ত জোর দিয়ে বলে উঠলাম, গাড়ি থামান। গাড়ির সঙ্গে সঙ্গে ব্রেক করলো। আমি তাড়াহুড়া করে নামাতে বলে উঠল, আরে ম্যাডাম, ভাড়াটা? আমি কোনো রকম ব্যাগে হাত পুরে যা হাতে টাকা পেলাম দিয়ে তাড়াতাড়ি নেমে আসলাম। মিছিল থেকে কিছুটা এগিয়ে চলে আসা রাস্তার দৌড় লাগালাম। মিছিলের কাছাকাছি আসতে ওনাকে চোখে পড়ল। আমার সারা শরীর কাঁপছে। আমাকে হয়তো ওনার চোখে পড়েছে। আমি উন্মাদের মতো দৌড়ে রাস্তা পার হতেই খুব জোরে একটা গাড়ি সামনে চলে আসলো। গাড়িতে ব্রেক পড়াতে আগে ধাক্কা লাগলো। মুহূর্তেই আমি ছিটকে গিয়ে পড়লাম। চোখের সামনেটা ঝাপসা হয়ে আসছে। বুকের ভিতরটা চাপা ব্যথা অনুভব হচ্ছে। জোরে শ্বাস টেনেও শ্বাস যাচ্ছে না। নিঃশ্বাস নিতে পারছি না। মনে হচ্ছে কেউ ধরে বসিয়ে দিলে হয়তো শ্বাস নিতে পারবো। সামনে তাকিয়ে দেখলাম সাদা পাঞ্জাবি পরিহিত মানুষটা পাগলের মতো ছুটে এদিকেই আসছে। এই মানুষটা আমার চিরচেনা, একান্ত আপন ইভান। 2 বছর পরে মুখটা দেখতে পেলাম। উনি দৌড়ে কাছে এসে প্রথমে আমার পিঠে তলা ধরে উঠে বসালেন। সঙ্গে সঙ্গে আমি বুক ফুলিয়ে খুব জোরে নিঃশ্বাস নিলাম। ওনার ফর্সা মুখটা লাল হয়ে আছে, পানি ছলছল করা চোখ দুটো অস্থির। উনি আমাকে বুকের সাথে চেপে ধরলেন। ঝিনুক,
ঝিনুক, এই ঝিনুক, ঝিনুক, আই এম সরি ঝিনুক। এই কেউ অ্যাম্বুলেন্স প্লিজ, কেউ চাচ্চু প্লিজ। উনি পাগলের মতো চিৎকার করছেন। আমার চোখে ওনার ঝকঝকে মুখটা আস্তে আস্তে ঘোলাটে হয়ে যেতে লাগলো। আর চোখ মেলে রাখতে পারলাম না। প্রায় কত ঘন্টা পর জ্ঞান ফিরেছে জানি না, তবে চোখ মেলে নিজেকে হসপিটালে বেডে পায়। এখন অনেকটাই ঠিক লাগছে। বুকের ব্যথাটা নেই, শ্বাস নিতে কষ্ট হচ্ছে না। সামনে তাকিয়ে দেখলাম মা, আব্বু সবাই দাঁড়িয়ে। আমাকে তাকাতে দেখে মা আমার কাছে এসে কান্না করতে লাগলেন। মণিমা কান্না করে কপালে চুমু দিয়ে দিলেন। একে একে পরিবারের সবাই দেখা করে বেরিয়ে গেল, কিন্তু আমার এই দুটো চোখ যাকে খুঁজছে সে কই? 2 বছর ধরে যার এক ঝলক দেখার জন্য ধুকে ধুকে মরেছি, সে কোথায়? সবাই বেরিয়ে যেতেই আমি আকিল ভাইয়াকে ডাক দিলাম। ভাইয়া আমার কাছে এসে দাঁড়ালো, কিছু বলেনি। ভাইয়া, ইভান কোথায়? আমাকে এখানে ওই তো এনেছে, তাই না? ভাইয়া একটা ফ্যাকাশে হাসি দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, ইভানই নিয়েছে। আর মণিমারা আসার আগে পর্যন্ত ও তো সাথে ছিল। তুই একটু রেস্ট কর, এত প্যানিক হোস না। দেখ, এখানে মণিমা আছে, আর এখন যদি ইভান আসে কি ব্যাপারটা হবে? একটা সিন ক্রিয়েট হয়ে যাবে। তবে তুই চিন্তা করিস না, মণিমারা চলে গেলেও আসবে দেখা করতে বলে আমার মাথায় হাত বুলিয়ে চলে গেলেন। ঘণ্টাখানেক পর চোখটা একটু লেগে আসতেই কারো পায়ের শব্দ পেয়ে ঘুরে তাকালাম। মুহূর্তেই সারা শরীর কেঁপে উঠল, গাল কান গরম হয়ে আসলো। এ কি চেহারার হাল করেছেন উনি? পরনে একটা সাদা পাঞ্জাবি, চুল মুখে দাঁড়িয়ে অনেকটা বড় হয়ে আছে, চেহারাটা কেমন ফ্যাকাশে ভাব। উনি এসে বেডে আমার পাশে বসলেন। ওনার চোখ রক্তবর্ণ। আমি চোখ বন্ধ করে একটা দীর্ঘ নিঃশ্বাস নিলাম। সত্যি কি উনি আমার সামনে, নাকি স্বপ্ন? চোখ খুলতে হারিয়ে যাবে। আমি আলতো হাতে ওনাকে স্পর্শ করলাম। স্পর্শ করতে না করতেই উনি ঝুঁকে আমাকে জড়িয়ে ধরলেন। আমি ওনাকে দুহাতে জড়িয়ে ধরে জোরে জোরে কেঁদে উঠলাম। উনি শক্তভাবে জড়িয়ে ধরার উপর ব্যথা পেল, ভিতরে হাজারো ফুলের স্পর্শ ছুঁয়ে গেল। উনি আমার কাঁধে মুখ গুজে আছেন, ওনার শরীরে অনবরত কেঁপে চলছে। উনি কাঁধ থেকে মাথাটা তুলে আমার মুখের বরাবর ঝুঁকলেন। ওনার চোখ থেকে 2 ফোঁটা পানি আমার মুখে পড়ল। আমি ভাঙা গলায় থেমে থেমে বলে উঠলাম, আমি আপনাকে খুব ভালোবাসি। এ 2 বছর আপনাকে ছেড়ে থাকতে খুব কষ্ট হয়েছে জানেন। প্রতিটা দিন মৃত্যুর যন্ত্রণা ভোগ করেছি। এ 2 বছরে আপনার একবারও আমার কথা মনে পড়েনি? এখানে এসেও একবারও আমার খোঁজ নেওয়ার চেষ্টা করেননি। আপনি তো ভালোই ছিলেন। 2 বছরে জমানো সব অভিমানগুলো উছড়ে আসছিল। উনি হাতের উল্টো পিঠ দিয়ে আমার চোখের পানিগুলো মুছে দিলেন। তারপর কপালে একটা চুমু দিয়ে একটা ম্লান হাসি দিয়ে বললেন, খুব ভালো ছিলাম। তাই তো 2 বছর প্রতিটা সেকেন্ড তোর জন্য মরেছি। তোর একটা ঝলক দেখার জন্য প্রতি মাসেই ছুটে এসেছি। দূর থেকে একটু দেখে আবার ফিরে গেছি। 2 বছর কাটিয়েছি দেশে আসার পর। ভেবেছিলাম মায়ের রাগ হয়তো কমে গেছে, কিন্তু চাচুকে বলা ওনার কথাগুলো বুঝেছিলাম মায়ের রাগ এক চুলও পড়েনি। এখানে এসে ছটফট করতে থাকি। তাই তো আকিলকে দিয়ে রোজ যে কোনো বাহানায় তোকে বাইরে নিয়ে আসা করা, যাতে তোর এক ঝলক দেখতে পায়। কিন্তু দূর থেকে দেখে চোখের তৃষ্ণা মেটালেও শান্তি পেতাম না। তোর কাছে যেতে, কথা বলতে মন চাই তোর, কিন্তু আমি যে ব্যর্থ। হাজার চাইলেও তোকে আপন করে নিতে পারছি না, কাছে টানতে পারছি না। হঠাৎ দরজার সরানোর শব্দ, দরজার দিকে তাকালাম। বড় মণি দরজা খুলে ভিতরে ঢুকছে। ভিতরে ঢুকতেই ইভানকে দেখে উনি স্থির হয়ে দাঁড়িয়ে গেলেন।
ইভান উঠে দাঁড়িয়ে মা বলতেই মণিমা দরজা খুলে বেরিয়ে গেলেন।